তো এবার কি কোশ্চেন পড়বো জানিস তো, কারবারের সাধারণ মৌলিক বৈশিষ্ট্য। এক্সামে দিতেই পারে এই কোশ্চেনটা, বাট এরকম কোশ্চেন দেওয়ার চান্স খুব একটা থাকে না, কারণ এই কোশ্চেন অনেকটাই বড় কোশ্চেন। তাহলে দিলে কিরকম দিতে পারে, কারণ জানিস কারবারের মৌলিক বৈশিষ্ট্য কতগুলো পয়েন্ট আছে, আমি তোকে বলি। ধর এই দিকের পয়েন্ট আছে তোর 6টা, এই দিকের পয়েন্ট 4টে, 10টা, আর এদিকে 7টা, 17টা পয়েন্ট আছে। কখনোই পরীক্ষায় 4 নম্বর 17টা পয়েন্ট লিখতে কোনোদিন দেবে না, পসিবল না। তাহলে কি কোশ্চেন দিতে পারে এখান থেকে, ম্যাক্স টু ম্যাক্স এখানে বলতে পারে কারবারের মৌলিক বৈশিষ্ট্য, কারবারের যে কোনো 4টি মৌলিক বৈশিষ্ট্য লেখো। কি বললাম, বোঝা গেল? কি কোশ্চেন দিতে পারে, কারবারের যে কোনো 4টি মৌলিক বৈশিষ্ট্য লেখো। 17টার মধ্যে যে কোনো 4টে লিখা হবে, ঠিক আছে? তো তাহলে স্যার 4টে লিখতে 4টে পড়লেই হবে, 17টা কেন করবো? এই ভুলটাও আবার করিস না, ঠিক আছে? তো দেখ, প্রথমে যখনই দেবে কারবারের মৌলিক বৈশিষ্ট্য, কি লিখতে হবে আমাকে এক্সামে, কি লিখতে হবে আগে? কারবারের মৌলিক বৈশিষ্ট্য দিলে আমি মনে করি যেটা বেস্ট লেখা হয়, কারবার কাকে বলে প্রথমে লিখতে হবে। এক লাইনে লিখলেই হবে, এমন কিছু হাবি জাবি লিখতে হবে না। মানে মোট কথা কারবার কাকে বলে একটা নিজের ভাষায় লিখতে পারলেও হবে। মানে মোট কথা একটা লাইনে লিখবি কারবার কাকে বলে। তারপর কি লিখবি, প্রথম প্যারায় কারবার কাকে বলে লিখে দিলাম। তারপর সেকেন্ড প্যারায় কি লিখবো, এই কারবারের মৌলিক বৈশিষ্ট্য দেখ, চার্ট আছে, দেখ পাতাওলটা দেখ, একটা চার্ট দিয়েছে। এই চার্টটা কেউ যদি চার্টটা আঁকতে পারে তো বেস্ট, যদি আঁকতে না পারে কোনো ক্ষতি নেই, যে আঁকতে পারে তার জন্য আবার সিস্টেম আছে। তাহলে কি করবে, ও বলবে কারবারের মৌলিক বৈশিষ্ট্যকে আমরা 3 ভাগে ভাগ করি। দেখ তাই তো লেখা আছে, একটা প্রতিষ্ঠান ভিত্তিক, একটা উদ্দেশ্য, একটা ক্রিয়া। ও বলবে কারবারের মৌলিক বৈশিষ্ট্যকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? তাহলে কি বললাম, প্রতিষ্ঠানগত, উদ্দেশ্যগত, ক্রিয়াগত, হয়ে গেল। এবার প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ে বলবি, প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে উদ্যোক্তা, ঝুঁকি ও অনিশ্চয়তা, মূলধন, ঠিক আছে, সংগঠন, পূর্বানুমান, নীতি নির্ধারণ, হয়ে গেল। তারপর উদ্দেশ্যগত বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ছে, 4টে পয়েন্ট পড়ছে। কি কি, সেবার মনোভাব, উদ্বৃত্ত সৃষ্টি, কোনো ঘাবড়ানোর কিছু নেই। বলি সে এ আবার কি উদ্বৃত্ত মানে কোনোদিন শুনিনি, আরে সবে তো কমার্সে এন্ট্রি নিলিস, জানতে পারবি উদ্বৃত্ত জিনিসটা কি, অনেক জানবি। উদ্বৃত্ত সৃষ্টি, দেখ কেউ উদ্বৃত্ত সৃষ্টি বলে, কেউ মুনাফা অর্জন বলে, বিভিন্ন। দেখ দু রকমের, আমরা জেনারেলি 2 রকমের বিজনেস দেখি। বিজনেস করলে প্রফিট হয়, বিজনেসে প্রফিট হয়, কিন্তু ক্লাবে যারা ব্যবসা করে তারা কি বলবে, ক্লাব থেকে ধর একটা বছর যা আয় হলো, কিছু ব্যয় হলো, ওটা কি বলে ক্লাব থেকে প্রফিট করেছে? কোনোদিন বলবে, ক্লাব কোনোদিন প্রফিট বলবে না। ক্লাব বলবে, বাংলায় বলবে উদ্বৃত্ত, যাকে আমরা বলি সারপ্লাস। ভাব না, ভারত সেবা সংঘ, বেলুর মঠ, নাম শুনেছিস কখনো? আচ্ছা, নাম যদি শুনিস, এরা কি বলে যে আমি এই সমস্ত শরণার্থীদের থেকে টাকা পয়সা নিলাম, এরা যে আসছে এদের থেকে এত টাকা নিয়ে এই বছর আমি এত টাকা প্রফিট করলাম, লাভ করলাম। কখনো শুনেছিস? কোনোদিন শুনবি না। বা মন্দির মসজিদে কখনো বলবে না আমরা এত প্রফিট করেছি, বলে না। ওরা বলবে আমরা উদ্বৃত্ত করেছি। তো মানে এদের তো কোনো কাজ নয় কোনো প্রোডাক্ট বেচা, বুঝতে পারছি উদ্বৃত্ত জিনিসটা কি, আস্তে আস্তে জানতে পারবি, সমস্যার ব্যাপার নেই এখানে কিছু। মুনাফা অর্জন, তারপর যে জনকল্যাণমূলক কাজকর্ম, তারপর যে পারস্পরিক সুবিধা, হয়ে গেল। এবার যে ক্রিয়াগত বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ছে, 6টা পয়েন্ট পড়ছে। ক্রয় বিক্রয়ের পৌনপুনিকতা, উপযোগ সৃষ্টি, অভাব পূরণ, অর্থনৈতিক কার্যকলাপ, মালিকানা হস্তান্তর, গতিশীলতা বা নমনীয়তা, পৃথক সত্তা। তার মানে দেখ 17টা পয়েন্ট বললাম, তোকে আগে 17টা পয়েন্ট লিখে দিতে হবে। তার মানে কত নম্বর পেয়ে গেলি, এটা লিখে দিলি মানে 2 নম্বর। 4 নম্বর মধ্যে অলরেডি 2 নম্বর দিয়ে দিয়েছি, অলরেডি 2 নম্বর দিয়ে, বাকি আর 2 নম্বর বাকি আছে। 2 নম্বর জন্য কি লিখবো, যে কোনো 4টে মৌলিক বৈশিষ্ট্য লিখে দিবি। তো যদি মনে হয় 4টে মৌলিক বৈশিষ্ট্য, ঠিক আছে 5টাই লিখে দেয়। তোদের স্কুল থেকে বলে 4 নম্বর বলে 6টা লেখো, হয়ে গেল। বলে দিলাম 4 নম্বর বলে 6টা লেখো। তো মোটামুটি 5টা অ্যাটলিস্ট লেখার চেষ্টা করো, যে কোনো 5টা, এখানের মধ্যে যে কোনো 5টা। তো যদি মনে হয় প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যই লিখবি, প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য লিখে দিবি, বোঝা গেল তো? কিন্তু তুই যদি আগে এটা দিয়ে দিস তাহলে কোনো সমস্যা নেই, আর যদি এটা আগে না দিস তাহলে তুই ভাবতে পারছিস তোকে পুরোই লিখতে হবে। এই পয়েন্টগুলো আগে দিয়ে দিবি, কি বললাম, বোঝা গেল? তাহলে দেখ এবার কি পড়ি, একটা একটা করে পড়ি। প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য, প্রথমে কি পড়ছে, উদ্যোক্তা। আচ্ছা তোরা উদ্যোক্তা বলতে কি বুঝিস? উদ্যোক্তা মানে বুঝিস, ধর আজকে আমি একটা, আচ্ছা আমি ভালো কথা বলি, টাটা কোম্পানির নাম তো শুনেছিস। টাটা কোম্পানি তৈরি করার পেছনে মেন উদ্যোগ কার ছিল, রতন টাটা, ওই উদ্যোক্তা। বোঝা গেল তো উদ্যোক্তা জিনিসটা কি? তো এখানে বলেছে যে ব্যক্তি বা সংস্থা কারবার গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করে তাকেই উদ্যোক্তা বলে। পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে স্যার, হ্যাঁ দিতে পারে। উদ্যোক্তা কাকে বলে, দিতে পারে উদ্যোক্তা কাকে বলে, বলে দিবি। যে ব্যক্তি বা সংস্থা কারবার স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করে তাকেই উদ্যোক্তা বলে।
তারপর বলছে কি, এখানে যেমন দিয়েছে আর একটু দিয়েছে কি লিখেছে, প্রতিটা কারবার মানে প্রতিটা বিজনেসই কিন্তু উদ্যোক্তার প্ল্যানিং এবং প্রচেষ্টায় গড়ে ওঠে। টাটা কোম্পানি কার প্ল্যানিং ছিল? টাটা কোম্পানি হচ্ছে রতন টাটা, ওর প্ল্যানিং ওর চেষ্টায় কিন্তু টাটা কোম্পানি গড়ে উঠেছে। ঠিক আছে, পণ্য বা সেবার চাহিদা এবং যোগান সম্পর্কে অনুসন্ধান করে, ঠিক আছে, বলছে কি পণ্য ও সেবার চাহিদা এবং যোগান সম্পর্কে অনুসন্ধান করে কারবারের সম্ভাবনা ও সাফল্য স্থির করাই হচ্ছে উদ্যোক্তার প্রধান কাজ। উদ্যোক্তার মেন কাজটা কি? মেন কাজ হচ্ছে পণ্য এবং সেবা, মানে পণ্য সেবা বোঝা যাচ্ছে তো, গুডস সার্ভিস, এইগুলোর চাহিদা দেখবে, মার্কেটে কি চাহিদা আছে, চাহিদা থাকলেই হবে না, আমার কি যোগান দিতে পারবে, ঠিক আছে, এই সম্পর্কে রিসার্চ করবে, ভালো করে রিসার্চ করে কারবারের সম্ভাবনা ও সাফল্য স্থির করাই হচ্ছে উদ্যোক্তার প্রধান কাজ। যেই ব্যবসা খুলুক না কেন আগে দেখে নেবে মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে, ঠিক আছে, সে তার সাপ্লাই কি আছে, ঠিক আছে, তারপরও ব্যবসা শুরু করবে। ব্যক্তিগত মালিকানায় কারবারের ক্ষেত্রে সাধারণত এক বা একাধিক ব্যক্তি উদ্যোক্তার ভূমিকা গ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালিত কারবারের উদ্যোক্তা রাষ্ট্র নিজেই। তো নর্মাল কথা বলেছে, এমন কিছু টাফ বলেনি এই কথাগুলো। বলছে ব্যক্তিগত মালিকানা মানে ব্যক্তিগত মালিকানা মনে বুঝছো, ধরো আমি একটা নতুন বিজনেস করলাম বা আমরা কয়েকজন পার্টনার মিলে একটা বিজনেস করলাম, সেক্ষেত্রে কাকে ভূমিকা গ্রহণ করতে হবে? আমি যদি খুলি একা তাহলে আমাকেই পুরো দায়িত্ব নিতে হবে, যদি 3 জন মিলে পারো 3 জন মিলে দায়িত্ব নিতে হবে, এই বলেছে। কিন্তু বলেছে যে স্যার যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয়, কোনো এমন একটা বিজনেস কোনো রাষ্ট্র পরিচালনা করছে, তাহলে রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবে। ঠিক আছে, এবার যে কারবারের আকার যাই হোক না কেন উদ্যোক্তা ছাড়া, এবার বলি স্যার কারবারটা ধরুন বিশাল একদমই ছোট, উদ্যোক্তা লাগবে? যে কোনো কারবার, আরে ছোট একটা চায়ের দোকান খুলতে গেলে উদ্যোক্তা লাগবে, আর টাটা কোম্পানি খুলতে গেলে তো লাগবেই। ছোট হোক বড় হোক যাই হোক, উদ্যোক্তা ছাড়া কখনোই কারবার হবে না। ঠিক আছে, তো এ প্রসঙ্গে অ্যালফ্রেড মার্শাল, একজন প্রফেসর, সে কি বলেছে? অ্যালফ্রেড মার্শাল ও বলেছিল উদ্যোক্তা কে জানিস? ইন্ডাস্ট্রির ক্যাপ্টেন। ইন্ডাস্ট্রি মানে শিল্পের পরিচালকই হচ্ছে উদ্যোক্তা। ঠিক আছে, শিল্পের কে বলেছিল? অ্যালফ্রেড মার্শাল। পরীক্ষা শর্ট কোশ্চেন দিয়ে এমসিকিউ দিতে পারে, অ্যালফ্রেড মার্শাল বলেছিল, তখন এইরকম কোশ্চেন দিতে পারে। তো জেনে রাখতে হবে অ্যালফ্রেড মার্শাল কি বলেছিল। ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি হচ্ছে এন্টারপ্রিনিয়র, মানে হচ্ছে শিল্পের পরিচালক হলো উদ্যোক্তা। তো উদ্যোক্তা সম্পর্কে বললাম। স্যার কতটা লিখবো এখান দিয়ে? এতটা মনে থাকবে না, প্রথমে লিখে দিবি উদ্যোক্তা কাকে বলে, আর একটা লাইন ঢুকিয়ে দিবি, ব্যাস হয়ে যাবে, নিজের পছন্দ মতন। ঠিক আছে, তো কিন্তু ঠিকঠাক লিখিস, পুরোটাই পড়িস। ঠিক আছে, পুরোটাই পড়িস। যেমন ধর এখানে কি লিখতে পারিস, উদ্যোক্তা কাকে বলে, প্রথম লাইনটা লিখবি। তারপর প্রতিটা কারবার উদ্যোক্তার পরিকল্পনা প্রচেষ্টায় গড়ে ওঠে। তারপর এই লাইনটা লিখবি, পণ্য বা সেবার চাহিদা ও যোগান সম্পর্কে অনুসন্ধান করে, এতটা লিখলেই হবে উদ্যোক্তার প্রধান কাজ। এইটুকু লিখতে পারলে হলো, এই 3 লাইন, মানে এই 3 লাইন তোকে লিখতেই হবে, বেশি লিখলে কোনো ক্ষতি নেই, 3 লাইন তোকে লিখতেই হবে। ঠিক আছে, তো তাই বলে যে স্যার 3 লাইন বললো মানে 3 লাইনই পড়বো আর পড়বো না, সেটাও আবার করিস না। আচ্ছা, নেক্সট পয়েন্টে যদি চলে আসি, এখানে আছে ঝুঁকি অনিশ্চয়তা। আমি ঝুঁকি অনিশ্চয়তা একটু পরেই বলি না, মূলধনটাকে বলি, এটা বেশি ইজি লাগবে, কারণ তোরা তো অ্যাকাউন্টেন্সি করে এসেছিস, কিছু মূলধন সম্পর্কে আইডিয়া আছে। মূলধনকে ইংরেজিতে কি বলে? ক্যাপিটাল। আরে বল না, আজকে আমি একটা চায়ের দোকান খুলবো, তো আমার কাছে টাকা নেই, চায়ের দোকান হবে? ওপেন হবে? কোনোদিন হবে না। তাহলে মূলধন জিনিসটা কি? আজকে আমি যদি কোনো একটা বিজনেস ওপেন করতে চাই, তা মিনিমাম তো আমাকে একটা টাকা পয়সা নিয়ে আসতে হবে, আর এটাকেই বলে ক্যাপিটাল। এটা তো আমরা অ্যাকাউন্টেন্সি, এটাই আমাকে বলেছি। এখানে কি বলেছে দেখ, ভালো কথা বলছে, বিজনেস স্টাডিজ তো আমরা অ্যাকাউন্টেন্সি শিখেছি, ওর মতন বলবে না, একটু আলাদা বলবে, বাট ব্যাপারটা একই। কি বলেছে? প্রথমে একটা উপমা দিয়েছে। উপমাটা কি বলছে? মানুষের শরীরে যেমন রক্ত মানুষকে সুস্থ সবল ও সচল রাখে। কি আমাদের দেহে যে রক্ত আছে নিশ্চয়ই আমাদেরকে সুস্থ রাখছে। তো সুস্থ যে রক্ত যদি কোনো মানে কি বলবো কোনো প্রবলেম দেখা দেয়, বিভিন্ন রোগ দেখা দিতে পারে, তাই তো। তাই বলছে মানুষের শরীরে যেমন রক্ত মানুষকে কি করে? সুস্থ রাখে, সবল রাখে, সচল রাখে। তেমনি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু মূলধন সেম কাজ করে, বিজনেসে ক্যাপিটাল সেই কাজটা করে। তো বলছে কারবারের ক্ষেত্রে মূলধন একই ভূমিকা পালন করে। বলছে কি ইউএস এর প্রাক্তন প্রেসিডেন্ট, ঠিক আছে, ইউএস এর প্রাক্তন প্রেসিডেন্ট কে ছিল? উড্রো উইলসন। ঠিক আছে, দেখ লেখা আছে এখানে, উড্রো উইলসন। ও বলেছেন মূলধন হলো কারবারের মেরুদণ্ড, বিজনেসের মেরুদণ্ড হচ্ছে মূলধন। তো বলছে শক্তিশালী আর্থিক কাঠামো ছাড়া, মানে পয়সা করি ভালো মতো না থাকলে, শক্তিশালী আর্থিক কাঠামো ছাড়া কখনোই সমৃদ্ধশালী কারবার গড়ে তোলা সম্ভব নয়। এমন বলিস না স্যার এই ওয়ার্ডটা খুব টাফ, মনে রাখতে পারবো না, এইসব বলিস না, এটা দিতে হবে। বলছে শক্তিশালী আর্থিক কাঠামো ছাড়া সমৃদ্ধশালী কারবার গড়ে তোলা সম্ভব নয়। তুমি একটা ভালো বিজনেস করতে চাইছো,
ধর তুমি একটা বড় টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি বা বাজাজ বা উইপ্রো এরকম বড় বড় কোম্পানি তৈরি করতে চাইছো, কিন্তু তোমার কাছে টাকা পয়সা নেই, কি করে সম্ভব? সম্ভব কখনো? এখানে তো লাইটে এটাই বলেছে, শক্তিশালী আর্থিক কাঠামো ছাড়া কখনোই সমৃদ্ধশালী কারবার করে চলে যাবে। সমৃদ্ধশালী মনে বুঝতে টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, বাজাজ, উইপ্রো এরকম বড় বড় কোম্পানি, তুই করতে যাই এত বড় বড় কোম্পানি, অত তোর কাছে পয়সা নেই, 5 টাকা পড়ে আছে, কোনোদিন হবে এগুলো? এবার বলছে উৎপাদনকারী কারবারি প্রতিষ্ঠান কিংবা ক্রয় বিক্রয়কারী কারবারি প্রতিষ্ঠান উভয়েরই কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে মূলধন অপরিহার্য। মানে যে কোনো কাজ, সে তুমি বিজনেস রিলেটেড হোক বা সার্ভিস রিলেটেড হোক, তোমাকে টাকা পয়সা লাগবেই, ঠিক আছে? তো মূলধনের সাহায্যে, এই যে ক্যাপিটালের সাহায্যে কি করতে পারি আমরা? নতুন নতুন যন্ত্রপাতি কিনতে পারি। আমি বিজনেস করছি, বিজনেস আর প্রোডাকশন করছি, প্রোডাকশন করতে গেলে কি লাগবে? আমার অনেক বড় বড় মেশিন লাগবে। তা আমি যদি নিশ্চয়ই ক্যাপিটাল যদি না থাকে তাহলে মেশিন কিনবো কোথা থেকে? তারপর অনেক টেকনোলজি ইউজ করতে হবে, টেকনিক ইউজ করতে হবে, এর জন্য টাকা পয়সা লাগবে। আর এইগুলো যদি ইউজ হয় তাহলে আমার বিজনেসে কী হবে? যদি আমি ভালো ভালো মেশিন নিয়ে আসি, আমি যদি ভালো টেকনিক ইউজ করি, তাহলে কি হবে? আমার যে সমস্ত কোম্পানি, যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, তাহলে ওরা আরও ভালো কাজ করবে, ঠিক আছে? তো দেখ না, আগে যেই ওয়ার্কারকে দিয়ে যেই কাজ করাতাম, এখন যদি মেশিনের মাধ্যমে কাজ করি তাহলে কম সময়ে বেশি কাজ হবে। আগে ধর কোনো একটা প্রোডাক্ট ধর হাতে তৈরি করতো, যত সময় লাগতো, যদি মেশিনে করে তাহলে অনেক কম সময়ে তৈরি হয়ে যাবে। তো এখানে এসবই বলেছে, কম সময় তৈরি হবে, শুধু কম সময়ে তৈরি হবে না, আরো বেশি বেশি তৈরি হবে, বেশি বেশি প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে? তো বুঝতে পারছিস? যেমন দেখবি গেঞ্জি, যে টি শার্ট তৈরি হয়, টি শার্টের তৈরি ওদের নিজস্ব মেশিন থাকে, প্রিন্টেড মেশিন থাকে। যদি হাতে তৈরি করতে ভাব কত টাইম লাগতো, এবার মেশিনে দিয়ে দেয়, ওখানে 1-2 জন থাকবে, মেশিনে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, একসঙ্গে কতগুলো প্রিন্ট হয়ে যাবে। বলছে বিজনেসের যে ক্যাপিটাল আছে, 2 রকমের ক্যাপিটাল পাওয়া যায়, একটা ফিক্সড ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। আস্তে আস্তে সব জানতে পারবি এগুলো, প্রথম বেসিক জিনিস তো, এগুলো জানিয়ে দিচ্ছে। ফিক্সড ক্যাপিটাল, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটালকে বাংলায় বলে স্থায়ী মূলধন, আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটালকে বাংলায় বলে পরিবর্তনশীল বা কার্যকরী মূলধন। ফিক্সড ক্যাপিটাল কি? দেখ, ফিক্সড ক্যাপিটাল কি? আমি ধর আজকে একটা দোকান খুলি, দোকান খুলতে গেলে কি কি জিনিস লাগে জানিস? একটা দোকান খুলতে গেলে তোর বড় বড় মেশিন লাগবে। একটা যদি বিজনেস খুলতে যাস তাহলে মেশিন লাগবে, বিল্ডিং লাগবে, আর কি লাগবে? ফার্নিচার লাগবে। তাহলে বল, মেশিন, বিল্ডিং, ফার্নিচারটা আমাদের কি অ্যাসেট পড়েছিলাম, সেটা কি ধরনের অ্যাসেট? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের জন্য যে টাকা খরচ করা হয় তাকে বলে ফিক্সড ক্যাপিটাল। জানি না এখানে কি লিখেছে বইতে, জানি না কি লিখেছে, তাহলে বোঝা গেল। আর কি স্যার, আপনি তো ফিক্সড ক্যাপিটাল বললেন, আমরা জানি, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল, ফ্লোটিং ক্যাপিটাল জিনিসটা কি? দেখ শোন, আমি মেশিন কিনলাম, আমি বিল্ডিং কিনলাম, আমি ফার্নিচার কিনলাম, আমার বিজনেস হয়ে যাবে? আর কি লাগবে? আমার কোম্পানিতে ওয়ার্কাররা থাকবে, ওরা কাজ করবে, তো তোদেরকে টাকা পয়সা দেবো না? টাকা লাগবে তো। আচ্ছা, আমি ধর পেন তৈরি করছি, তোর পেন তৈরি করতে গেলে কি লাগবে স্যার? কাঁচামাল কিনতে হবে, টাকা লাগবে না? লাগবে, ঠিক আছে? তো ইলেকট্রিক, আমি যেখানে যেই কারখানা আছে সেই কারখানার বিল আসবে না, ইলেকট্রিক বিল, টাকা লাগবে না? লাগবে। এই টাকাগুলো কোথা দিয়ে পাবো? এর জন্য তো টাকা পয়সা খরচ করতে হবে, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। দেখ কি বলেছে এখানে, বলেছে কারবারের ক্রয় বিক্রয় ব্যয়, পরিবহন ব্যয়। দেখ এখানে অনেক কথা বলেছে, টেকনিক্যাল কথা আমি বলে দিলাম, ওভারঅল বলে দিলাম একবারে, ঠিক আছে? শ্রমিক কর্মচারীদের বেতন প্রভৃতি মেটানোর জন্য চলতি মূলধনের প্রয়োজন হয়, ঠিক আছে? এইসব বলে দিয়েছে, তাহলে বোঝা গেল মূলধন জিনিসটাকে কত সুন্দরভাবে বলে দিলাম, আমি অনেক ডিটেলসে বলে দিলাম। তারপর কি বলেছে, আরো অনেক পয়েন্ট আছে এখানে। বলছে ঝুঁকি, ঝুঁকি ও অনিশ্চয়তা। বলছে কি, দেখো তুমি যে কোনো কারবারই পরিচালনা করতে যাও না কেন, যেই বিজনেস তুমি স্টার্ট করতে যাও না কেন, তোমাকে ঝুঁকি নিতেই হবে। একটা ঝুঁকি নিয়ে তোকে বিজনেস স্টার্ট করতে হবে। আজকে যদি মনে হয় যে না, আমি একটা মোবাইল ফোনের দোকান খুলবো, তুই জানিসই না মোবাইল ফোনের দোকান চলবে কি চলবে না, তুই এমন জায়গায় দোকান খুলতে জানিস না, দোকান চলতেও পারে আবার নাও চলতে পারে। তুই 5-6 লাখ টাকা ইনভেস্ট করে বসে থাকলি, দেখা গেল টাকা পয়সা কি চলতে পারে, হতেই পারে। তোকে ঝুঁকি নিতে হবে, কারণ তুই ভেবেছিস এখান থেকে ভালো, এখন মার্কেটে খুব ডিমান্ড আছে মোবাইলে, তো তুই এই দোকানটা খুলে ফিউচারে কামাতে পারবি ভালো, তখন তোকে ঝুঁকি নিয়ে এগোতে হবে। তো এই ঝুঁকিটা নিলে তুই ফিউচারে সাকসেস হতে পারিস, আর ফেলিওরও হতে পারিস। অনেকেই আছে, কেউ সাকসেস হয়, ফেলিওর হয়। কেন সাকসেস ফেলিওর পেছনে অনেক কারণ আছে, তো তার প্রপার প্ল্যানিং নেই। প্ল্যানিং থাকলে সাকসেস হবে, প্ল্যানিং না থাকলে সাকসেস হবে না। ওই বিজনেস খুলবো বললেই হয়ে গেল না, আমার এই প্রচুর টাকা আছে, প্রচুর টাকা, 10 লাখ 20 লাখ টাকা বা 1 কোটি টাকা আছে, টাকা নিয়ে বিজনেস নেমে গেল, ও কিন্তু ডুবে যেতে পারে, ডুবে যেতে পারে। তার প্ল্যানিং ছাড়া কখনো বিজনেস সাকসেস হয় না। দেখি এখানে ঝুঁকি কি বলেছে, বলছে যে কোনো কারবার স্থাপন বা পরিচালনা করতে গেলে কারবারকে অবশ্যই ঝুঁকি নিতে হবে।
অবশ্যই রিস্ক তাকে নিতেই হবে। অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমান থেকেই ঝুঁকির উৎপত্তি। লাইনের মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। অনিশ্চিত ভবিষ্যৎ, ফিউচারে কি ঘটবে কে জানে, কে জানে ফিউচারে কি ঘটবে। তাই ভবিষ্যৎটা কি, ফিউচারের ভবিষ্যৎ কি নিশ্চিত নাকি অনিশ্চিত? অনিশ্চিত। এই অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে, অনিশ্চিত ভবিষ্যতে কি হতে তুই আগে থেকে এখন অনুমান করবি, অনুমান করে তুই বুঝতে যে ফিউচারে এর ডিমান্ড হতে পারে, সেই অনুযায়ী ফোনের দোকান খুললি। দেখা গেলো ফিউচারে আর ডিমান্ড নেই, জেনারেলি এটা হবে না, ডিমান্ড নেই, ঠিক আছে? তো এর থেকে কিন্তু ঝুঁকির উৎপত্তি হয়েছে। ভবিষ্যতে অনুমানের উপর ভিত্তি করে কারবারের বর্তমান কাজকর্ম স্থির করতে হয়। ভবিষ্যতে কি হবে তার উপর কিন্তু বেস করে এখন কাজকর্ম স্থির করতে হয়। কি বললাম বুঝতে পারছিস তো? বলছে কারবারে প্রধানত 3 ধরনের ঝুঁকি দেখা যায়। 3 ধরনের ঝুঁকি আমি পড়বো, এটা পরে এই কোশ্চেনটা নিয়ে বড় করে কোশ্চেন পড়বো 4 নম্বর আলাদায়, ঠিক আছে? কারবারে 3 ধরনের ঝুঁকি দেখা যায়। কি কি ঝুঁকি? একটা যে প্রাকৃতিক ঝুঁকি, একটা মানবিক ঝুঁকি, আর একটা অর্থনৈতিক ঝুঁকি। প্রাকৃতিক ঝুঁকি খুব ইজি, বলে দিচ্ছি প্রাকৃতিক ঝুঁকি জিনিসটা কি। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে সমস্ত ঝুঁকির সৃষ্টি হয়, ঝড়, ভূমিকম্প, বন্যা, এগুলো কি প্রাকৃতিক বিপর্যয়? তো এই সমস্ত বিপর্যয়ের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলে প্রাকৃতিক ঝুঁকি। আচ্ছা, অর্থনৈতিক ঝুঁকি কি? বাজারের অবস্থার পরিবর্তনের ফলে। আমি ধর একটা প্রোডাক্ট, ধর আমি একটা ফোন কিনেছিলাম, ধর আমি দোকান খুলে এই ফোনটা যখন আমি কিনেছিলাম, মানে যারা তৈরি করে যার থেকে ফোন কিনে, ফোনটার দাম 10,000 টাকা, ঠিক আছে? তো এখন দেখা গেল ফোনটার দাম কমে 8,000 টাকা হয়ে গেল। এটা হচ্ছে কি বলতো, এটা কি বলে? বাজার ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি। মার্কেট আপ ডাউন করতে পারে, বোঝা গেল? বাজার ঝুঁকি জিনিসটা কি? আরে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, সের দাম এখন মার্কেটে 12,000 টাকাও হতে পারে, 8,000 টাকাও হতে পারে। তাই বলে বাজারের অবস্থার পরিবর্তন হলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলে অর্থনৈতিক ঝুঁকি। আর কি আছে? মানবিক ঝুঁকি। সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এই ঝুঁকির সৃষ্টি হয়। যেমন কি আমাদের বিজনেসে দেখবি, শুনছিস তো, মুদিখানা দোকান, নর্মাল একটা মুদিখানা দোকানে চলে যা, মুদিখানা দোকানে যা, মালিক থাকে, আবার মালিকের পাশাপাশি অনেক কর্মচারীও থাকে। মালিক দোকানে আছে, বললো যাই আমি বাইক দিয়ে দুপুরবেলায়, বলে বাইক দিয়ে একটু খেয়ে আসি, কর্মচারী রেখে দিয়েছে। কর্মচারী তো অর্ধেক তখন সাফ করে দিয়েছে, মানে ধর একটা চলে আসলো 100 টাকার নোট, 200 টাকার নোট হুট করে পকেটে ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো হচ্ছে কি, মানে বুঝতে পারছিস এটা কি? কর্মীদের অসাধুতা, বুঝতে পারছিস তো? এরকম কোম্পানির মধ্যে তো অনেক হয়। কোনো ধরো বলি স্যার 100 টাকা 200 টাকা ধরতে পারিনি, কি করে ধরবে বল মুদিখানা দোকানে? সম্ভবই নয় ধরা। কেন? ও মাল, ও সব গুনতে থাকবে যে কি কি আছে, কত কিছু সম্ভব, কোথা দিয়ে ঝেপে দেবে কোনো বুঝতেই পারবে না। তো বলছি সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এই ঝুঁকির সৃষ্টি হয়, ঠিক আছে? কর্মীদের অসাধুতা, ব্যবস্থাপকের অদক্ষতা ধরুন এরকম প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে? বোঝা গেল? কটা পয়েন্ট বললাম? উদ্যোক্তা বললাম, ঝুঁকি অনিশ্চয়তা বললাম, মূলধন বললাম। এবার কি বলেছে? এবার বলেছে সংগঠন, ঠিক আছে? বলছে কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন অথচ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি অংশ বা বিভাগের সমন্বয় সাধনের ব্যবস্থাকে সংগঠন বলে। দেখ, সংগঠনকে ইংরেজিতে বলা হয় অর্গানাইজেশন। যদি আমার সংগঠন মজবুত না হয় তাহলে কখনোই বিজনেস দাঁড়াবে না। বিজনেস দাঁড় করাতে গেলে সংগঠন মজবুত করতে হবে। বিজনেস দাঁড় করাতে গেলে যেমন দেখ, তুই যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টির কথা যদি ভাবিস, তাদের সংগঠন যদি মজবুত না হয় তাহলে সেই পার্টি কিন্তু মানে একদম পুরো ধসে পড়বে, ঠিক আছে? সংগঠন সবসময় মজবুত থাকতে হবে। সংগঠন যদি তোমার মজবুত না হয় তাহলে সেই বিজনেস কখনোই তোমার দাঁড়াতে পারবে না। তো তাই এখানে বলেছে কারবারি প্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তোলাই হলো সংগঠনের কাজ। এই দেখ পিটার এফ ডাকা বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট। এ কি বলেছে? কারবারের ভিত্তিই হলো সঠিক সংগঠন। আর সংগঠন যদি ত্রুটিমুক্ত মানে নির্ভুল না হয়, ঠিক আছে তো, তাহলে পরিচালনা যত ভালোই হোক না কেন তা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এটা পিটার এফ ডাকার বলেছে। অ্যান্ড্রু কার্নেগি কি বলেছে? এটা খুব ভালো পয়েন্ট, এটা মনে থাকবে তোদের। বলছে আমাদের কারখানা, কি বলেছে ভালো করে শোন। অ্যান্ড্রু কার্নেগি বলছে আমাদের কারখানা, আমাদের বাণিজ্য, ভাব ওর যে কারখানাটা আছে, ফ্যাক্টরি, কারখানা, তারপর যে বাণিজ্য, ঠিক আছে, পরিবহন, অর্থ, সব কিছু নিয়ে যাও, মানে সব কিছু নিয়ে যেতে বলেছে, সব কিছু কেড়ে নাও, শুধুমাত্র সংগঠনটুকু থাকো। কি কি নিয়ে যেতে বলেছে? বলছে আমার টাকা পয়সা যা আছে তুমি নিয়ে চলে যাও, অর্থ মানে টাকা পয়সা নিয়ে চলে যাও, তুমি আমাদের কারখানা নিয়ে চলে যাও, আমাদের বাণিজ্যটা নিয়ে চলে যাও, পরিবহন, সমস্ত কিছু নিয়ে চলে যাও, শুধু সংগঠনটা রেখে দাও, আর কিছু দরকার নেই, সংগঠন রেখে দাও। যদি সংগঠন যদি থাকে তাহলে 4 বছরের মধ্যে আমরা আবার নতুন করে সবকিছু তৈরি করে ফেলবো। সংগঠনটাই হচ্ছে মেন ব্যবসা। সুতরাং সংগঠন হচ্ছে কারবারের প্রাণস্বরূপ। প্রাণ যেমন দেহকে সচল রাখে, সংগঠনও তেমনই কারবারকে সচল রাখে, ঠিক আছে তো? জেমস ডি মুনি কি বলেছে আর অ্যালান সি রেইলি বলেছে, সংগঠন
এর মধ্যে প্রতিষ্ঠানের নারীর গতি, হৃদয়ের স্পন্দন, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস সব রকম প্রাণবন্ততার লক্ষণ পাওয়া যায়। তো এই গেল সংগঠন, 4টে পয়েন্ট হলো। ঠিক আছে, এবার হচ্ছে পূর্বানুমান। নেক্সট পয়েন্ট হচ্ছে বলতে পারি পূর্বানুমান। পূর্বানুমানকে ইংরেজিতে বলা হয় ফরকাস্টিং। পূর্বানুমান কি? ভবিষ্যৎ সম্পর্কে কারবারের বাস্তব সম্পর্কে ধ্যান ধারণাই হচ্ছে পূর্বানুমান। এই ছোট ছোট সংজ্ঞাগুলো একটু পড়ে রাখিস, পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারি, বোল্ড করে লেখা আছে নীলকালি দিয়ে, একটু পড়ে রাখিস। কারবারের যে যত সঠিকভাবে অনুমান করতে পারবে সে যত সাফল্য অর্জন করবে। আমি একটা ব্যবসা শুরু করবো, আমি আগে থেকে অনুমান করছি, দেখা গেলো আমার অনুমানগুলো না ঠিকঠাক কাজেই লাগছে না, ব্যবসা কখনোই সাকসেস হবে না। কিন্তু আমি যা অনুমান করে এগিয়েছি না, অনুমানগুলো ঠিক গেছে, তাহলে ব্যবসা সাকসেস পাবে। ভবিষ্যৎ দ্রব্য সামগ্রী কি পরিমাণ যোগান পাওয়া যাবে, কি দামে দ্রব্য বিক্রি করা হবে, এসব ঘটনা অনুমানের উপর নির্ভরশীল। আবার ক্রেতার ভবিষ্যৎ চাহিদা, রুচি, পছন্দ কীরকম হবে তাও অনুমানের উপর নির্ভর করে। সুতরাং এই অনুমান সঠিক হলে কারবার সফল হয়, আর অনুমান ভুল হলে কারবারের উদ্দেশ্য ব্যর্থ হয়। তো হেনরি ফেয়াল কি বলেছিল? হেনরি ফেয়ালের নামটা তুই শুনবি ক্লাস 12 যখন বিজনেস স্টাডিজ শুনবি, তখন শুনতে পারবি হেনরি ফেয়াল লোকটা যে কত, মানে ওরটা পড়তেই হবে, ম্যানেজমেন্টের খুব, মানে ম্যানেজমেন্টের গুরু বলতে পারি এনাকে। ঠিক আছে, বলছে পূর্বানুমানকে কারবার পরিচালনার অন্যতম কাজ বলে মন্তব্য করা হয়। এবার বলছে নীতি নির্ধারণ। আধুনিক কারবারের পরিধি ও প্রকৃতি বহুগুণে বিস্তার লাভ করেছে। ঠিক আছে, তাই কারবারি কার্যকলাপ জটিল হয়েছে। মানে বর্তমানে বিজনেসের পরিধিটা না, এর স্কোপটা অনেক বড়, মানে অনেক বিস্তার লাভ করেছে। বলছে তাই কারবারি কার্যকলাপ অনেকটা জটিল হয়ে গেছে। এই অবস্থায় সুষ্ঠু কারবার পরিচালনা করার জন্য নীতি নির্ধারণ, পলিসি রাখতেই হবে। ঠিক আছে, এই সম্পর্কে ফিলিপ্পো কি বলেছে? নীতি হলো মানুষের রচিত নিয়মাবলী যা সংগঠনের উদ্দেশ্য অনুযায়ী কাজকে ফলবতী করতে প্রদর্শক হিসেবে কাজ করে। নীতিহীন কারবারের অস্তিত্ব বিপন্ন হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। যদি কারবারে যদি পলিসি ঠিকঠাক না থাকে তাহলে অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। তাই নীতি নির্ধারণ করা কারবারের এক বৈশিষ্ট্যগত কাজ। তাহলে এখানে কিন্তু এক প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য 6টা পয়েন্ট বললাম, এত তোকে মাথায় রাখতে হবে না, তুই পড়ে রাখিস, যে কোনো 4টে পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে তো? তবে আমার মতে বলে প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য সব করা পড়া ভালো, কারণ যদি ছোট করে টিকা দিয়ে দিল, ধর বললো উদ্যোক্তার মূলধন লেখো 2, 2, 4, তখন তো আটকে যেতে পারিস। কারণ তুই মানে এইটা বলছি, ওরা দিলে প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যটাই দেয়, তো এটা প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য ভালো করে পড়ে রাখে। যেমন দেখ, উদ্যোক্তা, ঝুঁকি অনিশ্চয়তা, মূলধন, সংগঠন, এই 4টে পয়েন্ট অ্যাটলিস্ট পড়িস। এই 4টে পয়েন্টে ছোট ছোট টিকা আসতে পারে, টিকা 2, 2 থাকতে পারে। তো সুতরাং নিজের পছন্দ মতো তুই ভাবলি যে স্যার পরেরগুলো তো একদম ছোট আছে, ওইগুলো পড়লেই তো বেটার হয়, ওই কাজটা করিস না। এবার পড়বো উদ্দেশ্যগত বৈশিষ্ট্য। উদ্দেশ্যগত বৈশিষ্ট্য কি? প্রথম পয়েন্ট বলছে সেবার মনোভাব। ঠিক আছে, সেবা, সেবা কি ইংরেজি কি বলতে পারে? সার্ভিস। বলছে মুনাফা অর্জন কারবারির একটি উদ্দেশ্য হলেও, আচ্ছা আমি ব্যবসা খুলেছি, ভাব, এটা আমি বলে দিই ব্যাপারটা, সেবার মনোভাব। আমি একটা বিজনেস স্টার্ট করেছি, ঠিক আছে তো? তা আমি বিজনেস স্টার্ট করার পর বললাম যে না, শুধু বিজনেস থেকে প্রফিটই করবো। তারপর একটা মিষ্টির দোকান খুলেছি, শুধু প্রফিটই করবো। তার মানে কি, আমি কি করব? শুধু প্রফিট মানে মুনাফা করার চক্করে আমি কি করেছি? আমি খারাপ জিনিস কিনে এনেছি, খারাপ জিনিস কিনে ওটা তৈরি করেছি। আমি এমন একটা, মানে যে মিষ্টি যে তৈরি করছে এমন একটা লোককে নিয়ে যাতে কম টাকাই দিতে হবে, একদমই কম টাকাই দিতে হবে, তুমি কাজটা করে দাও, জাস্ট মিষ্টিটা তৈরি করে দাও। তুই বল না, একটা টাইম পর মিষ্টি খুব ভালো তৈরি হবে। আমি দুধ কিনেছি কম দামি দুধ, আমি চিনি কিনেছি কম দামি চিনি, যা যা কিনেছি সব কম দামি জিনিস কিনেছি। যখন প্রোডাক্টটা তৈরি হয়, ভালো প্রোডাক্ট তৈরি হবে, এবং যাকে রান্নার লোক নিয়ে এসেছি ওকে একদমই কম টাকা দিচ্ছি, ও কি ভালো রান্না করতে পারবে না? তার মানে বুঝতে পারছিস তো, আমি যদি এইভাবে যদি ব্যবসা শুরু করি কখনোই, বা এইভাবে ব্যবসা শুরু করেছি কিন্তু আমি মিষ্টির দাম নিচ্ছি হাই, দেখা গেলো আমার তৈরি করতে লাগলো সাপোজ 3 টাকা, ওই মিষ্টিটা নিয়ে নিচ্ছি 12 টাকা 15 টাকা, আমি এত টাকা লাভ করছি। হবে না। বিজনেস করছো তুমি, ভালো লাভ করো, কিন্তু বুঝে শুনে লাভ করো। কি বললাম বুঝতে পারছিস তো? তা এখানে বলতেছি, দেখি না কি বলেছে, সেবার মনোভাব। মুনাফা অর্জন কারবারের একটা উদ্দেশ্য হলেও এটা কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়। মুনাফা অর্জন কিন্তু কারবারের উদ্দেশ্য, মুনাফা অর্জন কারবার অবশ্যই উদ্দেশ্য, কিন্তু এটাই মেন উদ্দেশ্য নয়। ঠিক আছে তো? অধ্যাপক আরুই কি বলেছে জানিস? ভালো, এই মানে এই সমস্ত এই যারা এক্সপার্টরা যা বলেছে কথাগুলো শুনবি, মনে থাকবে ভালো। বলছে জীবন ধারণের জন্য, আজকে ধর আমাদের বেঁচে থাকার জন্য কি খাওয়াটা খুব জরুরি, খাওয়া খুব জরুরি।
তার মানে তোকে ওই ছোটবেলায় পড়েছিলি না একটা দামোদর শেঠ পড়েছিলি যে কত খাবার খাচ্ছিল। তো তোর এখন খিদে পেয়েছে, বেঁচে থাকার জন্য কিছুটা খাওয়া দরকার। এখন ধর তোকে প্রচুর দিয়ে দিল খাবার, ধর মোটামুটি 10 কেজি চালের ভাত দিয়ে দিল, ঠিক আছে, পুরো একটা গোটা পাঠা দিয়ে দিল, খেতে পারবি? বলি না না, পারবোই না কোনোদিন খেতে। আর একটা সিনেমা দেখেছিলি, দেখবি কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল, খেয়েই যাচ্ছে আর খেতে পারছে না, খেতে খেতে এত কেঁদে দিচ্ছে, এত খাবার খাইছে। হ্যাঁ, আচ্ছা, বলো দুর্গাময়ী, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, বলছে জীবন ধারণের জন্য খাওয়াটা যত জরুরি। দেখ, তোর খিদে পেতে খেতে পারবি, কিন্তু তোর যত খাবারে সব খেয়ে নিতে পারবি? কোনোদিন পারবি না। অর্থাৎ তোর পেটে যতটা ঢুকবে ততটাই খাবি, তার বেশি খেলে কি হবে বুঝতেই পারছিস, ভমিটিং হয়ে যাবে। তো দেখ কি বলছে, জীবন ধারণের জন্য আহারের উদ্দেশ্য যতটুকু, কারবারের জন্য কিন্তু মুনাফার উদ্দেশ্য তার বেশি হতে পারে না। বেঁচে থাকার জন্য বলছে, বেঁচে থাকার জন্য বা জীবন ঠিকঠাকভাবে জীবন ধারণ করার জন্য আমার মুনাফা যতটা মানে কি বললাম, খাওয়াটা যতটা জরুরি, কারবারের জন্য মুনাফা তার বেশি হতে পারে না। তাই সমাজের প্রতি সেবার মনোভাব এবং দায়ী দায়িত্বের কথা কারবারিকে সবসময় মনে রাখতে হবে। তাই যে বিজনেসটা খুলবে, বিজনেস যে ওপেন করবে, তাকে সবসময় সেবার মনোভাব, সার্ভিসের এই মনোভাবটা রাখতে হবে। এবং তার কিছু দায়ী দায়িত্ব আছে সমাজের প্রতি, সেইগুলো ওকে মেনে চলতে হবে। কি দায়ী দায়িত্ব আস্তে আস্তে আমরা সব জানতে পারবো। এটা কিন্তু প্রথম চ্যাপ্টার, বলতে এই প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে সমস্ত চ্যাপ্টার কভার করেছে। সব চ্যাপ্টারই এর মধ্যে টুকটুকু করে কিছু আছে, তখন ডিটেলসে আছে, এখন জাস্ট সমস্ত কিছু অল্প করে আছে। তাই বলে সমাজের প্রতি সেবার, এটা বললাম তাই তো। তা বলছে তাই এই কর্তব্য পালনের মধ্য দিয়েই কারবার স্থায়ী ও সাফল্যমণ্ডিত হয়ে উঠতে পারে। ঠিক আছে, তাই সেবার মনোভাব বলতে এমন এক জিনিসকে বোঝায় যেখানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে সমাজের বৃহত্তর স্বার্থ গোষ্ঠীর মঙ্গলের চিন্তা করা হয়। তো সেবার মনোভাবটা একটু বললাম। এবার হচ্ছে মুনাফা অর্জন বা উদ্বৃত্ত সৃষ্টি। উদ্বৃত্ত কাকে বলে? আচ্ছা, মুনাফা কাকে বলে পড়েছিলাম তো, প্রফিট। এবার ধর আমি যদি বলি উদ্বৃত্ত কাকে বলে, কারবারে যত টাকা আয় হলো, আয় থেকে ব্যয় বাদ দিলে যা পড়ে থাকে। বলছে কারবারের আয় থেকে ব্যয় বাদ দিলে যা পড়ে থাকে তাকে উদ্বৃত্ত বলে। এটা কি মনে রাখতে পারবি না? আরে আয় থেকে ধর একটা আয় হলো, আমি যদি বলি একটা ক্লাব ধর এই বছর ধর এত টাকা আয় করলো, তার থেকে নিশ্চয়ই কিছু ব্যয় হলো, বাদ দেওয়ার পর যদি কোনো টাকা পড়ে থাকে তাকে উদ্বৃত্ত বলে। সে যদি কোনো টাকা পড়ে না থাকে, ধর আমি সাপোজ বললাম 1 লাখ টাকা আয় হলো, খরচ হলো 80,000 টাকা, তার মানে ব্যয় হলো 80,000 টাকা, 20,000 টাকা পড়ে রইলো, এটাকে বলে উদ্বৃত্ত। কিন্তু 1 লাখ টাকা আয় হলো, খরচ হয়ে গেলো 1,20,000 টাকা। এবার তো বড় পরিষা স্যার 1 লাখ টাকা আয় হয়ে 1,20,000 টাকা কি করে খরচ হলো, এটা তো পরের ব্যাপার, এইসব সব যে কেউ বললেই দিতে পারে। 1 লাখ টাকা আমি বাকি করেছি, তো 20,000 টাকা কি হলো, আমার ঘাটতি হলো, আমরা বলতে পারি ঘাটতি, এটাকে ঘাটতি বলে। ঠিক আছে, কিন্তু যদি বিজনেস হতো তখন হয়ে যায় লস, বিজনেসের ক্ষেত্রে হয়ে যায় লস, কিন্তু এরকম সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে যায় ঘাটতি। তো এখানে এটাই বলেছে। তাই কারবারির প্রাথমিক উদ্দেশ্য কারবার থেকে মুনাফা অর্জন করা। আমি যদি একটা বিজনেসম্যান হই, আমার প্রথম উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করা, ঠিক আছে তো। তাই মুনাফা অর্জন ছাড়া কখনোই মুনাফা অর্জন উদ্বৃত্ত সৃষ্টি ছাড়া সম্ভব হয় না। তো উদ্বৃত্ত সৃষ্টি মানেই মুনাফা অর্জন। তাই এখানে কি বলেছে, মুনাফার ওপর কারবারের সাফল্য নির্ভর করে। তুমি যদি একটা বিজনেসের সাকসেস ডিপেন্ড করতে, বিজনেস সাকসেস কিসের উপর ডিপেন্ড করে? মুনাফার ওপর। তাই কারবারের সম্প্রসারণ, ঠিক আছে, তারপর কারবারের সম্প্রসারণ করতে গেলে বিজনেস উদ্বৃত্ত করা জরুরি। কাজে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে কারবারের প্রবণতা থাকে, ঠিক আছে, উদ্বৃত্ত সৃষ্টির দিকে কারবারের প্রবণতা থাকে। তাই বলে উদ্বৃত্ত সৃষ্টি ও তার মাধ্যমে মুনাফা অর্জন প্রচেষ্টা কারবারের সাফল্য একটি মৌলিক বৈশিষ্ট্য। এবার হচ্ছে জনকল্যাণমূলক কাজ। কি বলেছে? কারবারি সংস্থা হলো একটা সামাজিক প্রতিষ্ঠান। কারবারি সংস্থা হলো সামাজিক প্রতিষ্ঠান। ওরা কি করে? সমাজের মঙ্গলের জন্য কারবার ও কারবারিকে নানা রকম চিন্তা ভাবনা করতে হয়। সমাজ একটা বিজনেস যে খুলবে, তো টাটা কোম্পানির কথা দেবে, ও সমাজের মঙ্গলের জন্য অনেক কাজ করে। টাটা কোম্পানি বল, রিলায়েন্স কোম্পানি বল, ওই করে কি কি কাজ করে জানতে পারবে, সমাজের মঙ্গলের জন্য কি করে। ঠিক আছে, কারবারি সংস্থা হলো একটা সামাজিক প্রতিষ্ঠান, ওটা সমাজের মঙ্গলের জন্য বিভিন্ন কাজ করে থাকে। যেমন কি কাজ করে? আর এই যে সমাজের মঙ্গলের জন্য অনেক কাজ করে, এটাই হচ্ছে। আর বলছে প্রত্যেক কারবারেই জনকল্যাণমূলক কাজ করার ইচ্ছা থাকা প্রয়োজন। প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু জনকল্যাণমূলক কাজ করার ইচ্ছা থাকা প্রয়োজন। স্যার, ওরা জনকল্যাণমূলক কাজ কি করে থাকে? ওরা স্কুল খোলে। টাটা কোম্পানির স্কুল আছে, তোরা জানিস? টাটা কোম্পানির স্কুল আছে, ঠিক আছে।
তো এরকম অনেক বড় বড় কোম্পানি থাকে, তাদের কিছু স্কুল আছে, কলেজ আছে। এই আদিত্য বিড়লা নাম শুনেছিস তো? ওর যেমন স্কুল আছে, কিন্তু একটা বড় কোম্পানি, স্কুল আছে, ওর কলেজও আছে, ঠিক আছে তো? তো দেখ, এটাই বলতে চাইছি, জনকল্যাণমূলক কাজ বলতে ওরা স্কুল খুলবে, কলেজ খুলবে, লাইব্রেরি খুলবে, ওরা হাসপাতাল খোলে, ওদের হাসপাতালও আছে, ঠিক আছে তো? টাটার হাসপাতাল আছে না, জানিস তো? টাটার হাসপাতাল আছে, সবাই জানে মোটামুটি। দেখবি টাটাতে যারা কাজ করে, টিসিএস কোম্পানি যারা কাজ করে, দেখবি ওই ওদের এমপ্লয়িরা কিন্তু এই টাটার হাসপাতালেই সমস্ত ট্রিটমেন্ট করায়। তাহলে স্কুল খোলে, কলেজ খোলে, লাইব্রেরি খোলে, হাসপাতাল খোলে, এইগুলো স্থাপন করে ওরা জনগণের অভাব অভিযোগ সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কারবার করলে কারবার সাফল্য সাহিত্য বেড়ে যায়, ঠিক আছে? বা ভাবনা আর একটু বলতে পারি, ওরা নিশ্চয়ই চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, এটাও তো সমাজের প্রতি কাজ, ঠিক আছে? এই দেখ না, সমাজের প্রতি আরো কাজ হয়েছে, কিছু নিয়ে করোনা গেল, ওরা টাটা কোম্পানি নিশ্চয়ই অনেক টাকাই ডোনেট করেছিল, জানিস নিশ্চয়ই রতন টাটা অনেক টাকা দিয়েছিল, ঠিক আছে? তারপর ওইদিকে প্রেমজি টাকা দিয়েছিল, রিলায়েন্স কোম্পানি টাকা দিয়েছিল, বিভিন্ন কোম্পানি টাকা দেয়, দেয় তো, দেবে না কেন? সমাজেরই কাজ, সমাজের মঙ্গলের জন্যই কাজগুলো করেছে। পারস্পরিক সুবিধা, মিউচুয়াল অ্যাডভান্টেজ, প্রতিটা বিজনেসে না, এটা তো জানিস তোরা, প্রতিটি ক্রয় বিক্রয় দুটি পক্ষ থাকে। আচ্ছা, আমি যদি কেনা বেচা করতে, কটা পার্টি থাকে কেনা বেচা করতে গেলে? কি একটা ক্রেতা একটা বিক্রেতা, তাই বলেছে। অন্যদিকে কি বলেছে? একদিকে ক্রেতা, অন্যদিকে বিক্রেতা। বলছে কারবার ক্রেতা ও বিক্রেতা উভয়কে সুবিধা দেয়। লেনদেনের মাধ্যমে কি করে, এই ট্রানজাকশনের মধ্যে কি হয়, ক্রেতা কি পায়? ক্রেতা পণ্যটা পেয়ে যায়, ঠিক আছে? আর বিক্রেতা কি পায়? বিক্রেতা ওই পণ্যগুলো দিয়ে দিল, দেওয়ার বলে কি হয়, টাকা তো পায়, মানে আলটিমেটলি মুনাফা অর্জন করে, তাই না? হয়ে গেল, তাহলে উদ্দেশ্যগত হয়ে গেল। এবার পড়বো ক্রিয়াগত বৈশিষ্ট্য। কি বলেছে? প্রথমে বলেছে রেকারিং পারচেস অ্যান্ড সেল, ক্রয় বিক্রয় পৌনঃপুনিকতা। ক্রয় বিক্রয় ধারাবাহিকতা কারবারের একটা মেন বৈশিষ্ট্য। ক্রয় বিক্রয় ধারাবাহিকতা হচ্ছে বিজনেসের মেন বৈশিষ্ট্য। উৎপাদন, ক্রয় বিক্রয়, সেবা পরিবেশনের কাজ, মানে প্রোডাকশন করবে, কেনা বেচা করবে, সেবা পরিবেশন করবে, কাজ বারংবার, নিয়মিত ও ধারাবাহিক হতে হবে। এগুলো বারবার হতে হবে, নিয়মিত হতে হবে, ধারাবাহিক। এই কাজগুলো কি একবার হলে কখনোই বিজনেস হবে না, একবার কখনোই হবে না, ঠিক আছে তো? যেমন কোনো ব্যক্তি নিজের প্রয়োজনে একটি গাড়ি ক্রয় করলো, কিন্তু পরে অর্থের প্রয়োজনে গাড়িটি বিক্রয় করে দিল, ঠিক আছে তো? বলছে কোনো একজন পার্সন নিজের প্রয়োজনে একটা গাড়ি কিনলো, কিন্তু পরে তার টাকার দরকার, গাড়িটা বেচে দিল। ক্রয় মূল্যের বেশি বা কম দামে যেভাবেই গাড়িটা বিক্রয় করা হোক না কেন, একে কারবার বলা যায় না। কিন্তু ক্রয় ও বিক্রয় একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। দেখ, এটাকে তুই কারবার কি করে বলবি? ভাব, এটাকে একটা ব্যক্তি নিজের প্রয়োজনে একটা গাড়ি কিনলো, মানে একটা কার পারচেস করলো, পরে টাকার প্রয়োজন গাড়িটা বেচে দিল, এটা তো কোনো বিজনেস না, এটা তো অ্যাসেট কিনে অ্যাসেট ইউজ করলে তোর বেচে দিল। তো ক্রয় মূল্যের বেশি বা কম দামে যেভাবেই গাড়িটা বিক্রয় করা হোক না কেন, এটাকে কারবার বলা যায় না। সুতরাং মাথায় রাখতে হবে উপযোগ সৃষ্টি। উপযোগ সম্পর্কে তোদের জানতে হবে, আর তোরা যারা ইকোনমিক্স নিয়েছিস, উপযোগ বলতে একটা চ্যাপ্টারই আছে, তো তখন আরো ভালো জানতে পারবি উপযোগ জিনিসটা কি। উপযোগ কি ইংরেজিতে বলি আমরা? ইউটিলিটি, ঠিক আছে তো? উপযোগ কি বলছে? উপযোগ বলতে দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়, ঠিক আছে? উপযোগ, ইউটিলিটি বলতে কি বোঝায় জানিস? কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়। সব আস্তে আস্তে বুঝতে পারবি উপযোগ জিনিসটা কি, ঠিক আছে? উপযোগ বলতে আমরা কি বুঝি? অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়। তো বলছে পণ্য ও সেবা উৎপাদন করে ক্রেতার অভাব মোচন করাই হলো কারবারের মুখ্য কাজ। আমরা যখন ইকোনমিক্স পড়বো, এই ইউটিলিটি নিয়েই একদিন আলোচনা করবো, অনেক ডিটেলসে শিখবো তখন, ঠিক আছে? যদি জাস্ট এটার মধ্যে ছোট্ট একটা পয়েন্ট, এত ডিটেলসে আলোচনা করে সময় নষ্ট করবো না, ওখানে আমি অনেক ডিটেলসে করবো, আর 1-1.5 ঘন্টা ধরে ইউটিলিটি জিনিসটা বোঝাবো, ঠিক আছে? ওটা তো তখন আরো ডিটেলসে জানতে হবে ইকোনমিক্স করার সময়। তো উপযোগ বলতে দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়, পণ্য ও সেবা উৎপাদন করে ক্রেতার অভাব মোচন করাই হলো বিজনেসের মেইন কাজ, ঠিক আছে? তাই বিনিময়ের জন্য প্রয়োজন দ্রব্য ও সেবার উপযোগ সৃষ্টি করা। উপযোগ ছাড়া কোনো দ্রব্য বা সেবার বিনিময় হয় না। আচ্ছা, উপযোগ বিভিন্ন রকমের হতে পারে, অনেক রকম উপযোগ হতে পারে। ইকোনমিক্স যখন পড়বি তখন পড়বি উপযোগ 5 রকমের হয়। কিন্তু দেখি এখানে কত রকম উপযোগ দিয়েছে দেখি। এখানে বলেছে একটা উপযোগ দিয়েছে আকারগত উপযোগ। স্যার, আকারগত উপযোগ কি? তুই বুঝতে পারবি উপযোগ জিনিসটাকে, উদাহরণগুলো পড়লে তুই বুঝতে পারবি কি বলতে চেয়েছে। বলছে তোরা দেখে বনে জঙ্গলে অনেক গাছ আছে, গাছ থেকে কি হয়, গাছগুলো কেটে কাঠ, ওইগুলো থেকে কি করি, কাঠগুলো ওখানে নিয়ে এসে কি করে, ফার্নিচার তৈরি করা হয়। তার মানে কাঠ থেকে কি তৈরি হলো? ফার্নিচার। এটা একটা উপযোগ। এই উপযোগটাকে বলে আকারগত উপযোগ। ছিল কাঠ, হলো ফার্নিচার, তাহলে আকারের চেঞ্জ হয়ে গেল না? এটাকে বলে আকারগত উপযোগ, ঠিক আছে? আমরা ইকোনমিক্স পড়ে আরো ডিটেলসে পড়বো, আরো ডিটেলসে পড়তে হবে। শুধু উপযোগ এখানে শেষ নয়, উপযোগ সম্পর্কে অনেক ডিটেলস আছে, ঠিক আছে তো?
তারা বলছে পরিবহনের মাধ্যমে উৎপাদিত স্থান থেকে চাহিদাযুক্ত স্থানে দ্রব্য সরবরাহ করা হয়। যেমন তুমি ভাব কাশ্মীরে, দেখি তো কাশ্মীরে কি হয়, দেখবি ওখানে সুন্দর সুন্দর শীতের পোশাক তৈরি হয়, পরিবহনের মাধ্যমে ওখান থেকে কলকাতা চলে আসলো। এটাকে বলে স্থানগত উপযোগ, একটা জায়গার জিনিস আরেক জায়গায় চলে আসলো, স্থানগত উপযোগ। তারপর কি বলেছে, সময়গত উপযোগ, মজুতকরণের মাধ্যমে সময়গত উপযোগ। আচ্ছা, আমরা জানি অনেক অনেক দ্রব্য তৈরি করা হয়, দেখবি সারা বছর ধরেই হয়তো তৈরি করা হয়, ঠিক আছে, মানে মানে কি বলবো, ধর মানে অনেক প্রোডাক্টই আছে একটা নির্দিষ্ট সময়ে, মানে কি একটা নির্দিষ্ট সময় তৈরি হবে, কিন্তু চাহিদা থাকে সারা বছর। মানে অনেক জিনিসই তো আমরা খাই, চাহিদা থাকে সারা বছর, কিন্তু তৈরি হয় কিন্তু একটা নির্দিষ্ট সময়। এরকম অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে তো। তারপর বলছে কি বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত উপযোগ, যেমন তারপর বলছে নাচ গান চিকিৎসা থেকে কি হয়, সেবাগত উপযোগ, ঠিক আছে তো। এই ধর নাচ করছে, গান করছে, খেলাধুলা করছে, এটা কি উপযোগ, এটা কি দিচ্ছে, সেবা দিচ্ছে, সেবাগত উপযোগ। আর বিক্রয়ের মাধ্যমে কি হয়, মালিকানা উপযোগ। আমার কাছে একটা ফোন ছিল, ফোনের মালিক ছিলাম আমি, আমি ফোনটা তোকে বেঁচে দিলাম, তাহলে ফোনের মালিকানা চেঞ্জ হলো কি হলো না? আজকে আমি মালিক ছিলাম ফোনের, যে ফোনের মালিক আজকে আমি ছিলাম, বললি তুই, এই মালিকানা উপযোগ। এত রকমের উপযোগ সৃষ্টি। অভাব পূরণ, বলছে পারস্পরিক চাহিদা বা অভাব পূরণের জন্যই শুরু হয় বিনিময়, আর বিনিময় থেকেই এসছে কারবার, বিনিময় থেকেই কিন্তু কারবার কথাটা এসছে। আর এই বিনিময় থেকে, এই যে বলে বিনিময় থেকে শুরু হয় কারবার। কারবারের মূলগত বৈশিষ্ট্য হলো অভাব পূরণ করা বা চাহিদা মেটানো। প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তা সরাসরি মানুষের চাহিদা পূরণ করে না। আমাদের না প্রকৃতি মানে বুঝতে পারছি, যেমন নেচার, আমাদের নেচারে প্রচুর রিসোর্সেস আছে, রিসোর্সকে বাংলায় বলে সম্পদ। আমাদের প্রকৃতিতে প্রচুর সম্পদ আছে, যদিও আমাদের ভারতবর্ষে আছে সম্পদ, কিন্তু ইউএসএ বল, চায়না বল, এদের এদের রিসোর্স প্রচুর আছে, ঠিক আছে। তো কি বলছে, তোর প্রকৃতিতে যে সমস্ত সম্পদ পাওয়া যায় সেটা কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে পারে না, ঠিক আছে তো। প্রাকৃতিক সম্পদের আকারগত পরিবর্তন ঘটিয়ে সেই সমস্ত পণ্য সামগ্রী বা সেবাকর্ম কারবারের চাহিদাযুক্ত অঞ্চলে বিক্রয়ের ব্যবস্থা করে মানুষের অভাবমোচন বা চাহিদার পরিতৃপ্তি করায়। প্রকৃতিতে যে সমস্ত সম্পদ আছে সেইগুলোকে আকার চেঞ্জ করে তারপর আমাদের প্রয়োজন, মানে আমরা যে ব্যবহার করব, ব্যবহারের উপযোগী করে তুললেই তখনই কারবার সৃষ্টি হবে। অর্থনৈতিক কার্যকলাপ, কারবার হচ্ছে একটা অর্থনৈতিক কার্যকলাপ সমন্বিত একটা প্রতিষ্ঠান। অভাব নিবারণের জন্য মানুষের যাবতীয় কার্যকলাপই অর্থনৈতিক কার্যকলাপ। উপযোগিতা সৃষ্টির মাধ্যমে মানুষের চাহিদা বা অভাব পূরণ করলে তার বিনিময়ে মূল্য পাওয়া যায়। সুতরাং অর্থনৈতিক কার্যকলাপ কি করে, স্থানগত, সময়গত, আকারগত বাধা দূর করে। এই বলেছে। মালিকানা হস্তান্তর কি বলেছে, এ তো আগেও বললাম, ওই একই কথা বলেছে, আগেই বললাম, সেটাই আবার বলেছে। মালিকানা হস্তান্তর কারবারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্য সামগ্রী বা সেবার মালিকানা বিক্রেতার কাছে ক্রেতার কাছে হস্তান্তরিত হয়। মূল্যের বিনিময়ে এই হস্তান্তর ঘটে। মালিকানা হস্তান্তর না হলে ক্রেতা পণ্য ভোগ করার অধিকার পায় না, তাই মালিকানা হস্তান্তর করা কারবারের বৈশিষ্ট্য। কিছুক্ষণ আগে বললাম না, আমার কাছে একটা ফোন ছিল, ফোনটা তোদের হাতে চলে গেল, একটা মালিক থেকে আরেকটা মালিকানা, এটাই মালিকানা হস্তান্তর। এটা আগেও বলেছি, পরে আবার বলেছি। তারপরে ফ্লেক্সিবিলিটি, গতিশীলতা বা নমনীয়তা। বর্তমান সমাজ ব্যবস্থা অত্যন্ত গতিশীল ও দ্রুত পরিবর্তনশীল। সমাজের প্রায় প্রতিটি স্তরে মানুষের রুচি, পছন্দ, চাহিদা চেঞ্জ হতে থাকে। দেখ না, কালকে আমাদের চাহিদা ছিল, আজকে চাহিদা চেঞ্জ হয়েছে। প্রতিটা মানুষেরই না দিনকে, যেমন ধর আগের বছর তুই মানে ফোন কিনেছিস, তুই ভেবেছিলি আমার ফোনে ক্যামেরা এইটুকু হলেই হবে, ফোনের ক্যামেরা এইটুকু হলেই হবে, আমি সেলফি তুলবো। এখন তুই বলি না না, ক্যামেরা তো আরো ভালো দিচ্ছে। ধর আগে যদি দিত কত দিত, কত দেয় ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কত দিচ্ছে, 16 মেগাপিক্সেল নাকি, যাই হোক কিছু দিচ্ছে। এখন কোনো একটা ওই দামে ধর দিচ্ছে না, 16 জায়গায় দিচ্ছে। এখন ধর 32, না 32ই দরকার। ধর আগে একটা সময় কি ছিল, ইন্টারনাল মেমোরি ছিল 1 জিবি, এখন যেখানে দিচ্ছে 256 জিবি। হয়তো পরের বছর ধর ওটা করে দিলে ধর 512, তুই তো ওটাই নিবি। তো আস্তে আস্তে তোর ডিমান্ড চেঞ্জ হচ্ছে না, এটাকে বলে। এটাই বলছি যে গতিশীলতা নমনীয়তা। বলছে কি বর্তমান সমাজ ব্যবস্থা গতিশীল, দ্রুত পরিবর্তনশীল। আমাদের চাহিদা না নিত্য, আগে আমাদের কি একটা কিপ্যাডের ফোন হলেই হয়ে যেত, এখন বলছে না কিপ্যাডের ফোন তো হলে হবে না, এখন ভালো ভালো অ্যান্ড্রয়েড সেট হতে হবে, ভালো স্মার্টফোন হতে হবে, ঠিক আছে, ভালো স্মার্টফোন হতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বলছে কারবারের উন্নতি করতে চাইলে সমাজের এই পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে কারবারের ক্ষেত্রে গতিশীলতা ও নমনীয়তা রক্ষা করা একান্ত প্রয়োজন। তারপর লাস্ট পয়েন্ট বলে পৃথক সত্তা।
বল মনে পড়ে? আমি যেমন বলেছিলাম রতন টাটা যেদিন টাটা কোম্পানি খুলেছিল সেদিন রতন টাটা আর টাটা কোম্পানি দুজনে আলাদা হয়ে গেছে। এটাকে বলে পৃথক সত্তা। এটাকে বলে পৃথক সত্তা। দেখুন না কি লিখেছে, মালিক হলেন কারবারের স্রষ্টা, মানে কারবার সৃষ্টি করে হচ্ছে মালিক, আর কারবার হলো মালিকের সৃষ্ট বস্তু। কারবার কিন্তু কোনো মানুষ না। আমি বলেছিলাম আগে, বারবার বলেছিলাম, আমি বলেছিলাম আমরা অ্যাকাউন্টেন্সি করি বিজনেসের দিক থেকে, মালিকের দিক থেকে না। ঠিক আছে, মালিক হচ্ছে কি বললাম, মালিক হচ্ছে কারবারটা সৃষ্টি করে, কিন্তু কারবার হচ্ছে মালিকের সৃষ্ট বস্তু, একটা বস্তু। ঠিক আছে তো? তাই মালিক ও কারবার এক নয়, কারবারের নিজের নাম থাকে, যেমন টাটা কোম্পানি, কারবারের নামে ব্যবসায়িক কার্যাবলী সম্পাদিত হয়, এটাও বলেছিলাম। তাহলে তাই মালিক যে পরিমাণ মূলধন কারবারে নিয়োগ করে তা হলো মালিকের কাছে কারবারের দায়। বলেছিলাম তো, আজকে ব্যবসা শুরু করার সময় ব্যবসাকে আমি 5 লাখ টাকা দিলাম, আমি মালিক, এই ব্যবসাকে 5 লাখ টাকা দিলাম, তাই তো? তাহলে ব্যবসা কি পেলো? ব্যবসায় স্যার টাকা আসলো 5 লাখ টাকা। কে দিল টাকাটা? ব্যবসার মালিক। তো বললাম ব্যবসার মালিক দিল, মালিকটাকে আমরা সম্বোধন করি, রেসপেক্ট করি। মালিকের নাম কখন লেখা হয়? মালিকের নামটাকে বলতে হয় ক্যাপিটাল, আর ক্যাপিটাল তো লাইবিলিটি। তাই বলে দেখ কত সুন্দর, আমরা যেগুলো অ্যাকাউন্টে শিখেছি এটা এখানে বলে দিয়েছে। তাই কারবার হলো পৃথক সত্তা বিশিষ্ট একটা সামাজিক প্রতিষ্ঠান, সেপারেট এন্টিটি। ব্যাস এই হলো চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টারটা শেষ হলো না, এই টপিকটা শেষ হলো।